কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করব এখনকার আলোচনা। এক, হঠাৎ করে দেশের এই কঠিন সময়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেশ ছেড়ে আফ্রিকার কঙ্গোতে কেন গেলেন? প্রশ্ন নম্বর 2, পেন্টাগনের ফোন কবে এলো সেনাপ্রধানের কাছে এবং কি কথা ছিল সেই ফোনে? 3 নম্বর, সেনাপ্রধানের বিমান কেন ফেরার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরে না নেমে তার পরিবর্তে তেজগাঁও বিমানবন্দরে নামল? 4 নম্বর, সেনাপ্রধানের অনুপস্থিতিতে কেন হিজবুত তাহরীর তাদের মার্চ ফর খিলাফত এই প্রোগ্রাম বা মার্চ ফর ক্যালিফেট এই প্রোগ্রামটাকে কেন ঘোষণা করলো সেনাপ্রধান যখন দেশে নেই তখন? এবং 5 নম্বর, সেনাপ্রধান যেদিন সকালে আফ্রিকা গেলেন ঠিক সেই দিন বিকালে কেন দিল্লি থেকে বিদেশ দপ্তরের 4 উচ্চস্তরের অফিসার ছুটলেন ঢাকায় এবং কেনই বা তারা আজ পর্যন্ত সেখানে রয়ে গেছেন? এই 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের এই আজকের আলোচনাটা চালাবো। এই 5টি প্রশ্ন আলাদা বটে, কিন্তু এদের প্রত্যেকটাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আমরা যাব আলোচনায়, তবে তার আগে একটা অনুরোধ যে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলকে, আমাদের এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এবার আমরা আসব আমাদের আজকের আলোচনায়। প্রথম প্রশ্ন ছিল, হঠাৎ করে দেশের এই কঠিন সময়ে আফ্রিকায় কেন গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? এই প্রশ্নের উত্তর একটাই। এই প্রশ্নের উত্তর হলো, এই প্রোগ্রামে যাওয়ার কথাটা তার ঠিক ছিল অনেক আগে। অনেক আগে মানে আজ থেকে কয়েক মাস আগে আফ্রিকার যেখানে কঙ্গোতে যেখানে তিনি গেছেন সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর একটা বড় কন্টিনজেন্ট সেখানে রয়েছে। সেখানে তাদের সাথে তাদের দেখা করার জন্য এবং একটা কমিউনিটি সেন্টার সেখানে তৈরি করেছে বাংলাদেশের যে সেনারা, শান্তি সেনারা রয়েছে তাদের তরফ থেকে। এই কমিউনিটি সেন্টার, সেখানে চিকিৎসার ব্যবস্থা ইত্যাদিও আছে। সেইটার উদ্বোধন করতে যাওয়ার কথা অনেক আগে থেকে, অন্তত কয়েক মাস আগে থেকে ঠিক ছিল সেখানে। কয়েক মাস বলবো না, এটা হচ্ছে কয়েক মাস মানে বাংলাদেশে যে শেখ হাসিনা সরকারের পতনের পর এই ইউনূসের সরকার এলো এবং সেই সময়ে কয়েক মাস পরে সেই সময়ে ঠিক করা হয়েছিল যে সেনাপ্রধান যাবেন সেখানে গিয়ে তিনি করবেন সেখানকার উদ্বোধন। এখন আজ যদি সেনাপ্রধান সেখানে যাওয়াটা বন্ধ করতেন তাহলে প্রশ্ন উঠত যে কেন তিনি বন্ধ করলেন, কেন তিনি সেখানে গেলেন না, এই প্রশ্নটা উঠত। এবং তাতে বোধহয় বাংলাদেশের এবং শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে যে টালমাটাল অবস্থা এখন চলছে রাষ্ট্রসংঘে, তার উপরে কোনো একটা প্রভাব পড়তে পারত। সেই জন্যই সেনাপ্রধান এই প্রোগ্রামটাকে ক্যান্সেল না করে তিনি সেখানে চলে গেলেন। মনে রাখবেন, কেন আমি ক্রান্তিকাল বা সংকটের কাল আমি বলেছি বাংলাদেশের এই সময়টাকে, তার বড় কারণ হচ্ছে গত 5ই আগস্ট তো শেখ হাসিনার পতন ঘটেছে, নতুন সরকার এসেছে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার। কিন্তু গত 25শে
ফেব্রুয়ারি সেনাপ্রধান যে ভাষণ দিয়েছেন বিডিআর বিদ্রোহের বার্ষিকী উদযাপনে, সেখানে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের পর থেকে বাংলাদেশে কিন্তু সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গোষ্ঠী কিন্তু প্রচন্ডভাবে লেগে গেছে এবং তারা নানা রকম ভাবে চেষ্টা করছে সেনাপ্রধানকে হটাতে। ওয়াকারুজ্জামান সম্পর্কে বলা হয় এক সময় তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর গুড বুকে ছিলেন, কিন্তু তিনি গুড বুকে থাকলেও এখন তার চেয়েও গুড বুকে চলে এসেছেন ফয়জুর রহমান, এবং ISI এবং পাকিস্তান চাইছে এই সেনাপ্রধানকে হটিয়ে ফয়জুর রহমানকে সেনাপ্রধান করতে পারলে বাংলাদেশে বর্তমানে যে সেখানে যে যারা সন্ত্রাসবাদী মৌলবাদীরা ইসলামপন্থীরা তারা সেখানকার ক্ষমতা দখল করে নিতে পারবে, এবং তাদেরই প্রার্থী হচ্ছেন ফয়জুর রহমান। এখন সেই জন্যেই এখন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অনেক গোষ্ঠী এসে দাঁড়িয়েছে। এবং আপনাদের এর আগেও একটা কথা বলেছি দুদিন আগেই, যে সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারির সেদিনের ওই ভাষণের পরে তারপরে ওয়াকারুজ্জামানকে যমুনাতে সেখানে প্রধান উপদেষ্টা তার ভবনে তাকে ডেকে পাঠান সেনাপ্রধানকে, এবং দুজনের মধ্যে সেখানে রীতিমতো তর্ক বিতর্ক হয় এবং সেনাপ্রধানের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার অভিযোগ করেন, আপনি এই সরকারের বিরুদ্ধে অর্থাৎ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি কাজ করছেন, আমরা কিন্তু এটা সহ্য করব না, আপনি আপনার পক্ষে ভালো হবে যদি আপনি পদত্যাগ করেন, এই কথা পর্যন্ত বলে দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এত কিছু সত্ত্বেও কেন সেনাপ্রধান আফ্রিকায় কঙ্গোতে গিয়েছিলেন সফরে, তাহলে সেটার কারণটা বললাম যে এটা আগে থেকে ঠিক ছিল। এখন এই মুহূর্তে সেটাকে উনি যদি বাতিল করতে চান তাহলে একটা অন্য বার্তা যেতে পারত। এই হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে পেন্টাগনের ফোন এলো কবে সেনাপ্রধানের কাছে, কি কথা ছিল সেই ফোনে? সেই ফোন এসেছিল যখন যেদিন সেনাপ্রধান আফ্রিকায় যাবেন ঠিক তার আগের দিন রাত্রে। কিন্তু ওই যে কথা বললাম যে সেনাপ্রধান যাওয়ার ব্যাপারে মনস্থ করেছেন, কারণ না গেলে বাংলাদেশের এবং শান্তিরক্ষী বাহিনীর তাদের যে ভূমিকা এবং তাদের ছবি সেখানে খারাপ হয়ে যেতে পারে, এই জন্যই তিনি বাধ্য হয়ে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার আগে একটা বড় কাজ করে গিয়েছিলেন। সেই কাজটা হচ্ছে যে তিনি ভারতের সেনাপ্রধান এবং ভারত সরকারের সঙ্গে তিনি বিষয়টি আলোচনা করে তারপরে তিনি চলে গেছেন, তিনি প্লেন ধরেছেন, বিমান ধরেছেন কঙ্গোয় যাওয়ার জন্য। তাহলে এটা বললাম। এবং কি কথা ছিল সেই ফোনে? সেই ফোনে ছিল যে বাংলাদেশে আপনার বিরুদ্ধে একটা বড় কিছু হতে যাচ্ছে, এই পরিস্থিতিতে আপনার সাবধান হয়ে থাকার খুব জরুরি দরকার আছে। এই মুহূর্তে আপনি যাতে বিদেশ না যান, আপনি হেডকোয়ার্টার না ছাড়েন, সেই চেষ্টা আপনি করুন। সেনাপ্রধান ঠিক ওই কথাগুলোই ভারতের সঙ্গে কথা বলে আলোচনার শেষে ঠিক হয় যে ভারত ব্যবস্থা নিচ্ছে, আপনি যান, এবং তিনি চলে যান। এরপর 3 নম্বর প্রশ্ন আমি বলেছি, বিমান কেন সেনাপ্রধান ফেরার সময়, যাওয়ার সময় তিনি শাহজালাল বিমানবন্দর হয়ে গেলেন, কিন্তু ফেরার সময় তিনি শাহজালাল বিমানবন্দরের বদলে তিনি এসে নামলেন ঢাকায়। অবশ্য সেই বন্দরটিও বিমানবন্দরটি, কিন্তু সেটি বর্তমানে অব্যবহৃত। কিসের জন্য তার ব্যবহার হয় না? কোন কারণে ব্যবহার হয় না? ব্যবহার হয় না, বাণিজ্যিক বিমান সেখানে ওঠানামা করে না। এর ফলে সেখানে সাধারণ একটা বাণিজ্যিক বিমানবন্দরে যত কিছু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটা সেখানে নেই। এই বিমানবন্দরটি হচ্ছে ঢাকারই মধ্যে অবস্থিত তেজগাঁও বিমানবন্দর। তেজগাঁও বিমানবন্দর বিগত বোধহয় 3 দশকেরও বেশি সময় ধরে সেখানে বাণিজ্যিক কাজে ব্যবহার হয় না সেই বিমান ঘাঁটি। সেখানে শুধু কি হয়, সেনাবাহিনীর প্রশিক্ষণের বিমান
হেলিকপ্টার এরাই কেবল সেখানে ওঠা নামা করে। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এইটা কেন সেখানে শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে তেজগাঁও বিমানবন্দরে কেন নেমেছিল ওয়াকারুজ্জামানের বিমান? তার কারণ হচ্ছে শাহজালাল বিমানবন্দরে যদি তিনি তো আজই নেমেছেন, আজ সকালে, আজ রাত্রে আসার কথা ছিল, কিন্তু তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে এবং সম্পূর্ণ নিজের বিবেচনায় তিনি আজ রাত্রে না এসে সেইটাকে সকালবেলাতে ওখানে তিনি চলে এসছেন। অন্তত 10-12 ঘন্টা আগে তিনি সেখানে এসে নেমেছেন। এবং এই নামার জন্যে তার ঠিক ছিল কি, যখন আজ রাত্রে এসে তিনি নামবেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে, সেখান থেকে তার সেনা হেডকোয়ার্টার্সে আসার এই পথে তাকে হত্যা করাও হতে পারে। এবং এইটাই ছিল সেখানকার একটা বড় আজকে একটা পরিকল্পনা ছিল। সেইটা তার জন্য কি করা হচ্ছিল? তার জন্য হচ্ছিল হিজবুত তাহরির তাদের যে বিশাল অন্তত 20,000-30,000 মানুষের মিছিল চলে আসবে এখানে, এবং সেখানে এই গণহত্যার শিকার হবেন তিনি। এইটাই ঠিক ছিল। তাহলে বোঝা গেল একমাত্র যেখানে সাধারণ বিমান, কোনো যাত্রীবাহী বিমান নামে না, সেই শাহজালাল বিমানবন্দর নয়। মানে শাহজালাল বিমানবন্দর তো সেখানে ব্যস্ততম, সেখানে সব বিমান নামে, তিনি গিয়েছিল সেখান দিয়ে। কিন্তু যেখানে যে বিমানবন্দর সামরিক কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার হয় না, এবং ছোটখাটো হেলিকপ্টার ইত্যাদি যাওয়ার জন্য যেটা ব্যবহার হয়, সেই বিমান ঘাঁটিতে তার নামার কারণ হচ্ছে এইটা। ও নিচে তাকায় যে হত্যার চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্তটাকে ব্যর্থ করা। 4 নম্বর প্রশ্ন ছিল যে সেনাপ্রধানের অনুপস্থিতিতে, যখন দেশের সেনাপ্রধান নেই, তখন কেন হিজবুত তাহরির হঠাৎই ঘোষণা করলো যে তারা মার্চ ফর ক্যালিফেট বা খিলাফতের জন্য অভিযান, এই অভিযানটা কেন করবে আজকে শুক্রবার দুপুরের জুমার নামাজ শেষে? তার একটাই উদ্দেশ্য, ওই যে এর আগেই বলেছি, সেটা হচ্ছে এমন ভাবে এটা করা হবে যাতে ওয়াকারুজ্জামান ভালোভাবে সুস্থ দেহে যাতে না ফিরতে পারেন, তার বাসায়, তার বাড়িতে, বাসভবনে যাতে না ফিরতে পারেন, হেডকোয়ার্টারে সেনার যাতে না ফিরতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা। হিজবুত তাহরির তার জন্যই এই ডাক দিয়েছিল আজকে। এবং আজকের যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের যিনি প্রধান, তিনি হিজবুত তাহরিরকে কোনোভাবেই নিষেধ করেননি যে আজকে আপনারা এই ধরনের মার্চ করবেন না। সেনা প্রধান নেই দেশে, তিনি কয়েকদিন আগে দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রচন্ড উদ্বেগ প্রকাশ করেছেন, সুতরাং আজ আপনারা থাকবেন না, এ কথা বলেননি। তাহলে বোঝা গেল কেন হিজবুত তাহরির আজকেই করেছিল ঠিক এই মার্চ। এবং 5 নম্বর, সেনা প্রধান যেদিন সকালে আফ্রিকা গেলেন, ঠিক সেই দিন বিকালে কেন দিল্লি থেকে, সম্ভব 4 তারিখ, দিল্লি থেকে বিদেশ দপ্তরের 4 উচ্চ স্তরের অফিসার তারা ছুটলেন ঢাকায়? কেন ছুটলেন? তারা আজও এই মুহূর্তে তারা রয়েছেন ঢাকার গুলশানের একটি বড় হোটেলে, 5 তারার বিলাসবহুল হোটেলে, সেখানে তারা রয়েছেন। প্রশ্নটা হলো কেন এই 4 জন অফিসারকে বিদেশ দপ্তরের, এবং তারা সেক্রেটারি পর্যায়ের অফিসার পর্যন্ত রয়েছেন তাদের মধ্যে, তাদেরকে কেন পাঠানো হলো? এখন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলেছি, আগে ইঙ্গিত দিয়েছি যে আজকের যে প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল হিজবুত তাহরিরের তরফ থেকে এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মদত দিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল যে এই সেনাপ্রধানকে হয় হত্যা করা, নইলে তাকে তার পদ থেকে হটিয়ে দেয়া,
সেই কাজটি আজকে হতো, এবং সেটা যাতে না করা যায় তার জন্যেই আজকে বাংলাদেশে ভারতের 4 জন অফিসার উচ্চ স্তরের তারা সেখানে গিয়েছেন, গিয়ে তারা সেখানটায় গিয়ে তারা তাদের মতো কাজ করছেন। সেনাবাহিনীর দপ্তরে, সেনাবাহিনীর মধ্যে ভারতের এবং আওয়ামী লীগের পক্ষের বহু অফিসার রয়েছেন, ছোট নিচু স্তরের অফিসার যেমন আছেন তেমন বড় স্তরের। তাদের সাথে কথা বলে তারা ঠিক করে নিয়েছেন আজকে কোন ভাবে কিভাবে এই যে শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে আরেকটি বিমানবন্দরে এসে যে নামলো এবং নির্দিষ্ট সময়ের অনেকটা আগে এসে যে নামলেন তারা, মানে আমাদের ওয়াকারুজ্জামানের বিমান, এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব করেছে ভারতের 4 জন অফিসার যারা গিয়েছেন। তারা বাংলাদেশের সেনাবাহিনীর এবং অন্যান্য স্তরের অফিসারদের সাথে কথা বলে, যারা অত্যন্ত নিশ্চিন্ত ভাবে যাদের সাথে কথা বলা যায়, যাদের ভারতের প্রতি এবং আওয়ামী লীগের প্রতি যাদের আস্থা অনেক কোনো প্রশ্নাতীত, তাদের কাছে সাথে কথা বলে এগুলো ঠিক করেছেন। কিন্তু তারা যে গেছেন এটা কিসের জন্য গেছেন? তারা শেখ ওয়াকারুজ্জামানকে বাঁচাবার জন্য তারা গেছেন, এই কথাটা তো বলা যায় না, এই কথা বোঝানো যায় না। সুতরাং তাদেরকে একটা ছলনার আশ্রয় নিতে হয়েছে, অর্থাৎ সামনাসামনি একটা কারণ দেখাবার কথা বলে তাদের যেতে হয়েছে। এই কারণগুলো কি ছিল সেটাও এই প্রসঙ্গে 2 কথায় বলে দেব। কারণগুলো ছিল, তারা বলেছিল যে ভারতের শেখ হাসিনার সাথে করা চুক্তি অনুযায়ী ভারতের অনেকগুলো প্রকল্প চলছিল বাংলাদেশে। এই প্রকল্প সেখানে ভারতের ইতিমধ্যে অনেক টাকা ইনভেস্টমেন্টও হয়ে গেছে সেখানে। তার বেশ কিছু একদমই একেবারেই বন্ধ রয়েছে, বেশ কিছু একেবারেই বন্ধ রয়েছে, আবার বেশ কিছু বন্ধ নয়, সেখানে কাজ হয়েছে কিন্তু যে কাজের পেমেন্ট এতদিনে আসার কথা ছিল ভারতের কাছে আজ অবধি সেই টাকাগুলো আসেনি। এগুলোকে হচ্ছে লাইন অফ ক্রেডিট, যে আমরা যেভাবে ভারত তাদেরকে বিভিন্ন ধারে বা লোন দিয়ে যে সমস্ত কাজ করেছে সেই সব কাজের ব্যাপারে কথা বলার জন্যই তারা গেছেন, এমন একটি ব্যাপারকে সামনে রাখা। যেমন তারা কথা বলছেনও, কিন্তু তারা তাদের কথার বাইরেও এই যে সামনাসামনি প্রত্যক্ষভাবে যে কারণগুলোর কথা বলা হয়েছে তার বাইরেও তারা কিছু কারণ দেখিয়েছে, সেই কারণগুলো সেখানে সেই অনুযায়ী তারা কাজ করছে। আর সেই সঙ্গে আসল যে কাজটা, বড় যে কাজটা, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানকে এইভাবে বাঁচানো। এখন তাহলে প্রশ্ন আসে যে এই যে ওয়াকারুজ্জামানকে বাঁচালো যে ভারতের মদতে এবং ভারতের ব্যবস্থাপনায়, তাকে যে এই বিপদ থেকে তুলে আসা হলো, এর সাথে সাথে আমরা কি দেখলাম? হিজবুত তাহরিরের 25-30 হাজার জনতার যে বিশাল মিছিল ছিল, সেই মিছিলকে এরা একেবারেই সেই মিছিলকে একদম অত্যন্ত উত্তেজিত মিছিল, পল্টন বাজারের কাছে আসতে পুলিশ পর্যন্ত, পুলিশ তাদের কাছে হেরে গিয়ে, যদিও কিছু লাঠি পেটা হয়েছে কিন্তু পুলিশ হেরে গিয়েছিল, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে গিয়েছিল। তখন সেনা নামে, সেনা আসে, সেনা অপেক্ষায় ছিল, আসবার পর মেরে সবাইকে একদম ছত্রভঙ্গ করে দিয়েছে হিজবুত তাহরিরের। শুধু ছত্রভঙ্গ করা নয়, বেশ কিছু হিজবুত তাহরিরের কর্মী এবং তাদের যারা ওখানে আজকে এইসব গোলমাল পাকাতে এসেছিল তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে এবং এখনো গ্রেপ্তার চলছে। আমার কাছে খবর আছে এখন অবধি সেই গ্রেপ্তার চলছে। এরপরে যখন দেখা গেল প্ল্যান এইভাবে ফাঁস হয়ে গেল, তখন মোহাম্মদ ইউনূস বলছেন হিজবুত তাহরির এরা হচ্ছে নিষিদ্ধ দল, বাংলাদেশে কোন নিষিদ্ধ দলকে আমরা সভা সমিতি করতে দেব না। এই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার সাথে সাথেই হিজবুত তাহরির, এটিএস মানে আল কায়দা
এদের সমস্ত আল শামস, আল বদর, জামাত শিবির যত সন্ত্রাসবাদীরা আছে তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে জেল থেকে। তখন তার মাথায় আসেনি এরা নিষিদ্ধ সংগঠনের কর্মী। ইউনূস সাহেব পিঠ বাঁচাবার চেষ্টা করছেন এখন, কিন্তু ওয়াকারুজ্জামান পুরো খেলাটা ধরে ফেলেছেন। আর এই ধরে ফেলার জন্য তিনি এখন ওয়াকারুজ্জামান সাহেব এখন মোহাম্মদ ইউনূসের পেছনে, যাকে বাংলায় বলে না একবার হাত ধুয়ে নেমে পড়া, সেই হাত ধুয়ে নেমে পড়েছে। অত্যন্ত দুর্দিন চলে এসেছে মোহাম্মদ ইউনূসের কাছে। তার ওই ভালো মানুষই কথাবার্তা, একটা শিশু সুলভ, যেন কত খোলামেলা মানুষ, এর আড়ালে একটা অত্যন্ত ভয়ঙ্কর ঘড়িবাজ, মিথ্যাবাদী, প্রতারক একটা চেহারা আছে। সেই চেহারাটা পুরো আজকে দেখে ফেলেছেন আমাদের ইউনূস সাহেব, এই ওয়াকারুজ্জামান সাহেব। সুতরাং ইউনূসের বিপদ ঘনিয়ে আসছে, বিপদ ঘনিয়ে আসছে। আর ওদিকে তো আগেই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার এসেছে, আর শেখ হাসিনার পতনের জন্য দায়ী ছিল যে বাইডেন সরকার। বাইডেন তার একের পর এক কীর্তি সেগুলো প্রকাশ হচ্ছে। এখন সারা পৃথিবী, এমনকি পশ্চিমী দুনিয়া পর্যন্ত জানছে, বুঝে গেছে যে এটা কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান ছিল না গত জুলাইয়ের। সেটা ছিল একান্তভাবেই একটা ষড়যন্ত্র, এবং যার পেছনে একটা বড় শক্তি হচ্ছে আমেরিকা, যে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। সাথে পাকিস্তান আছে, কিছু পরিমাণে চীনও আছে, আবার ওদিকে তুর্কি ইত্যাদি, আর পশ্চিমা দেশগুলো তো সব রয়েছে। আজ এই পরিস্থিতিতে সেই জন্যই মনে হচ্ছে সবার সব খেলা ফাঁস হয়ে গেছে, আর নতুন করে এই ইউনূস সাহেব আর কিছু খেলতে পারবেন না। আমি বারবার করে একটা কথা বলি যে মার্চ মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে, এবং তার জায়গায় একটি কেয়ারটেকার সরকার বা সামরিক অভ্যুত্থানের সরকার আসবে না। তার কারণ হচ্ছে সামরিক সরকার এখানে এলে তখন ওই দাবি উঠবে যে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদেরকে ছেড়ে দিতে হবে এবার। কারণ যেখানে গণতন্ত্র নেই যে দেশে, সে দেশে সেনা শান্তি বাহিনীতে থাকতে পারে না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইউনূস সরকারের পতন, একটি কেয়ারটেকার সরকার গঠন, ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশে যাওয়া, আওয়ামী লীগকে সংগঠিত করা, এবং এই বছরের শেষ দিকে নির্বাচনের ব্যবস্থা করা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। এই হচ্ছে সামনের গতিপথ, পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ।